আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। নবম শ্রেণীর বাংলা মাধ্যম শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং আমার অনলাইন ক্লাসগুলো ফলো করে সেভাবে লেখাপড়া করে যাচ্ছ। আজকে তোমাদের আমি পড়াবো অধ্যায় 9-এর লেকচার 3। ওকে, অধ্যায় 9-এর আজকে হচ্ছে 3 নাম্বার লেকচার। প্রথম লেকচারটা আমি তোমাদের পাওয়ার পয়েন্টে দিয়েছিলাম। দ্বিতীয় লেকচারে আমরা পড়েছিলাম টেন্ডন কী, লিগামেন্ট কী, মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা কী, এগুলো নিয়ে আমরা পড়েছিলাম এবং বিভিন্ন প্রকার অস্থিসন্ধির প্রকারভেদ পড়েছিলাম এবং সেগুলোর উদাহরণ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা পড়ব অস্থি সংক্রান্ত রোগ। এই যে আমরা গতদিন এত অস্থি নিয়ে আলোচনা করলাম, এই অস্থির কী কী রোগ হতে পারে, দুটো রোগ নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখো, প্রথমেই দেখো এখানে আমি দিয়েছি অস্টিওপোরোসিস এবং 2 নাম্বার হচ্ছে গেটেবাত বা গিটেবাত, আমরা যেটাই বলি না কেন সেটা। অস্থি সংক্রান্ত রোগের প্রথমটা হচ্ছে অস্টিওপোরোসিস। তোমাদের এই রোগটা অনেক ইম্পর্টেন্ট। অস্টিওপোরোসিস দেখো, অস্থির গঠন এবং দৃঢ়তার জন্য ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, তোমার বইয়ের 199 পেজ দেখতে পারো যদি সম্ভব হয়। অস্থির গঠন এবং দৃঢ়তার জন্য ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান। অস্থির বৃদ্ধির জন্য চাই ভিটামিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য। ঠিক আছে, অস্টিওপোরোসিস একটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। যদি তোমার প্রশ্ন আসে অস্টিওপোরোসিস কী এবং যদি দেখো যে নাম্বার 1, তখন তোমাকে এটা লিখতে হবে অস্টিওপোরোসিস একটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। বয়স্ক পুরুষ এবং নারীদের সাধারণত এই রোগটি হয়। বয়স্ক, ঠিক আছে, যেসব বয়স্ক পুরুষ বহুদিন যাবৎ স্টেরয়েডযুক্ত ঔষধ সেবন করেন। স্টেরয়েডযুক্ত ঔষধ আসলে খাওয়া হয় কিডনি রোগীদের এবং যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা। যেসব বয়স্ক পুরুষ বহুদিন যাবৎ স্টেরয়েডযুক্ত ঔষধ সেবন করেন তাদের ও নারীদের মেনোপজ হওয়ার পর, মেনোপজ হচ্ছে মেনলি একটা রোগ, এটা একটু বয়স হলে মেয়েদের হয়, 45-46 বছর বয়সে মেয়েদের এই রোগটা হয়। মেনোপজ হওয়ার পর এই রোগ হওয়ার আশঙ্কা বেশি। যারা অলস জীবনযাপন করেন কিংবা ধরো কায়িক পরিশ্রম কম করে, ঠিক আছে, যারা একটু অলস আলসে এবং যারা কায়িক পরিশ্রম কম করে তাদের এই রোগ হওয়ার আশঙ্কা থাকে। অনেক দিন ধরে আর্থ্রাইটিস রোগে ভুগলেও এই রোগ হওয়ার আশঙ্কা অনেক বেশি হয়। ধরো জীবনে যাদের প্রথম থেকে আর্থ্রাইটিস রোগে যারা ভুগছিল, তাদের যখন বয়স বেড়ে যাবে এবং আফটার 50 তখন দেখা যাবে তাদের অস্টিওপোরোসিস রোগটা হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। খুব সহজেই তারা আক্রান্ত হয়। এবার যাও কারণ। দেহে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগটি হয়। ঠিক আছে, আগেই বলেছিলাম দেহে খনিজ লবণ বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই রোগটি হয়। নারীদের মেনোপজ হওয়ার পর অস্থির ঘনত্ব ও পুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে, তখন এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি। এটা হলো কারণ। ঠিক আছে, তাহলে অস্টিওপোরোসিসের কারণ কি? ক্যালসিয়ামের ঘাটতি। আর নারীদের হচ্ছে মেনোপজ হওয়ার পর ঘনত্ব পুরুত্ব কমতে থাকে, এই জন্য তারা অস্টিওপোরোসিস রোগে ভুগে থাকে। এরপরে যাও লক্ষণ। লক্ষণে দেখো, আচ্ছা, অস্টিওপোরোসিসের কারণ হলো, এরপরে যাও লক্ষণ। লক্ষণে তুমি কি লিখতে পারো? এগুলো পয়েন্টগুলো 1, 2, 3, 4 করে লিখবে। লক্ষণ হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যায় এবং ঘনত্ব কমতে থাকে, পেশির শক্তি কমতে থাকে, পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব হয়। ঠিক আছে, পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব হয় এবং হচ্ছে অস্থিতে ব্যথা অনুভব হয়, মানে সব হচ্ছে অস্থি রিলেটেড। ঠিক আছে, তোমার অস্থি ব্যথা করবে, পিঠের পেছনের দিকে ব্যথা করবে, পায়ের গিঁটে ব্যথা করবে, তারপরে সহজেই তোমার অস্থি ভঙ্গুর হয়ে যাবে। ঠিক আছে, ঘনত্ব কমতে থাকে, ব্যথা অনুভব করবে। রোগ নির্ণয়, ঘনত্ব মাপক, অস্থির ঘনত্ব মাপক একটা যন্ত্র আছে, সেটা দিয়ে এটা মাপা হয়। ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে অস্থির খনিজ পদার্থের এই রোগ নির্ণয় করা হয়। খনিজ পদার্থের পরিমাণ তোমার কত আছে সেটার জাস্টিফাই করলেই এই রোগ ধরা পড়ে যায়। রোগের প্রাথমিক অবস্থায় তেমন কোনো উপসর্গ দেখা দেয় না, কারণ আমরা অনেক সময় অস্থি ব্যথা করলে অনেক সময় ভাবি যে এটা হয়তো এমনি ব্যথা হচ্ছে,
বা আমি হয়তো এভাবে শুয়েছিলাম তাই আমার এটা এভাবে ব্যথা হচ্ছে, এরকম আমরা ধরে নেই। ঠিক আছে, এজন্য হচ্ছে প্রাথমিক অবস্থায় তেমন কোনো উপসর্গ দেখা দেয় না। হঠাৎ করেই সামান্য আঘাতে কোমর বা দেহের অন্যান্য কোনো অংশের হাড় কী হবে, ভেঙে যাবে। হ্যাঁ, হঠাৎ করেই আমরা ব্যথা অনুভব করব এবং অল্প ইয়েতেই, মানে ধরো তুমি পড়ে গেছো, ওইখানে অস্থি ভাঙার কথা না, কিন্তু দেখা গেল যে অস্থি ভেঙে গেল। হ্যাঁ, এরকম হঠাৎ করেই অস্থি সামান্য আঘাতেই যে কোনো অস্থি ভেঙে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যাই প্রতিকার। তাহলে রোগ নির্ণয় হয়ে গেল, এবার আসো প্রতিকার। প্রতিকারে কি করতে হবে দেখো, 50 মানে 50 বছরের বেশি, হ্যাঁ, 50 পুরুষ ও নারীদের দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। দেখো আমি লিখেছি দৈনিক কত, 1200 মিলিগ্রাম, 1200 গ্রাম না কিন্তু আবার। হ্যাঁ, তাহলে 50 পুরুষ ও নারীদের দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। ঠিক আছে, অথবা চিকিৎসক যদি বলে থাকে সকালে একটা রাতে একটা, তাহলে সেভাবে করে খাওয়া উচিত। ননি তোলা দুধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা। আর হচ্ছে দুগ্ধজাত দ্রব্য বলতে তো বুঝতেই পারছো, দই, ঠিক আছে, পনির, এগুলা খাওয়া। হ্যাঁ, আর ননি তোলা দুধ হচ্ছে দুধের স্বর বাদ দিয়ে। ঠিক আছে, ননি তোলা দুধ ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করা। 3 নম্বর পয়েন্টে তুমি লিখতে পারো 3 নম্বর দিয়ে কমলার রস, শাকসবজি, সয়া দ্রব্য ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া। ঠিক আছে, কমলার রস, তারপরে হচ্ছে সবুজ শাকসবজি, সয়া দ্রব্য, সয়াবিনের, হ্যাঁ, সয়া দ্রব্য এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া। এরপরে দেখো প্রতিরোধ, আমাদের প্রতিকার হয়ে গেল, এবার হচ্ছে প্রতিরোধ পড়ব আমরা। প্রতিরোধ কি করতে হবে যাতে এটা না হয়, যথেষ্ট পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে আসা। ঠিক আছে, মানে তাই বলে আবার 12টা রোদে দাঁড়িয়ে থাকলে হবে না, তুমি যেন যথেষ্ট পরিমাণ সূর্যের আলোর সংস্পর্শে আসতে পারো, সূর্যের আলোতে খেলাধুলা করা। ঠিক আছে, আর ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা। তোমাকে কি করতে হবে, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। হ্যাঁ, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করা। তারপরে হচ্ছে এইটাই হচ্ছে তোমার প্রতিরোধ। আর নিয়মিত ব্যায়াম করা। কেউ যদি ইতিমধ্যে অস্টিওপোরোসিসে আক্রান্ত হয় তাহলে ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তোমার অস্টিওপোরোসিস, তুমি যদি হেভি ব্যায়াম করো তাহলে কিন্তু এটা তোমার জন্য ক্ষতিকারক হবে। ঠিক আছে, এই জন্য নিয়মিত ব্যায়াম করা এবং ব্যায়ামের ক্যাটাগরিগুলো জেনে নেওয়া। হ্যাঁ, কী পর্যন্ত বা কিভাবে বা কোন ধরনের হালকা ব্যায়াম করতে হবে সেটা চিকিৎসকের কাছ থেকে তোমাকে জেনে নিতে হবে। এরপরে হচ্ছে সুষম ও আঁশযুক্ত খাবার গ্রহণ করা। ঠিক আছে, সুষম খাবার খেতে হবে। সুষম খাদ্য কি তোমরা জানো, যে খাদ্যের 6টি উপাদান পরিমাণ মতো থাকে তাকে আমরা বলছি সুষম খাদ্য। এই সুষম খাদ্য ও আঁশযুক্ত খাবার গ্রহণ করা, যে খাবারগুলোতে অনেক ফাইবার, হ্যাঁ, ফাইবার সমৃদ্ধ খাবার যেগুলো, সেই ধরনের খাবার গ্রহণ করা, আঁশযুক্ত খাবার গ্রহণ করা। এটা হলো, তাহলে আমরা অস্টিওপোরোসিস থেকে পড়লাম কারণ, লক্ষণ, রোগ নির্ণয়, প্রতিকার, প্রতিরোধ। হ্যাঁ, এরপরে চলে যাও, আরেকটি রোগ আছে তোমার বইতে, রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গিটেবাত। অনেক সময় শুনে থাকবে অল্প বয়স্ক ছেলে মেয়েদের অস্থিতে ব্যথা। হ্যাঁ, তখন হচ্ছে এরকম গিটেবাত হয়। ঠিক আছে, দেখো শতাধিক প্রকারের বাত রোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস অন্যতম। ঠিক আছে, অনেক ধরনের বাত রোগ আছে, গিটে বাত, হাতে বাত, তারপরে হচ্ছে হাতের অস্থিতে, পায়ের অস্থিতে, এরকম অনেক দেখা যায়। ঠিক আছে, সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হয়। কম বয়সী ছেলেমেয়েদের বেলায় গিটে ব্যথা বা যন্ত্রণা হওয়া রিউমেটিক ফিভার বা বাতজ্বর। আমরা অনেক সময় দেখি যে ছোট অল্প বয়সী ছেলেমেয়েদের বাতজ্বর নামক একটা রোগ হয়। ঠিক আছে, এই বাতজ্বর হলে আসলে আমাদের ক্ষতিগ্রস্ত হয়, হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, রোগটা কিন্তু আসলে ওরকম ভালো না। ঠিক আছে, আমাদের হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং গায়ে অল্প অল্প জ্বর থাকে, কিন্তু একটা সুখের কথা হলো এই রিউমেটিক ফিভারটা বয়স বাড়ার সাথে সাথে নির্মূল হয়ে যায়। হ্যাঁ, এটা চলে যায়, থাকে না। নির্দিষ্ট ওষুধ আছে এবং ইনজেকশন আছে, সেটা নিলে এই রোগ থেকে বেঁচে থাকা যায়। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে কম বয়সী ছেলেমেয়েদের বেলায় কী হবে, গিটে ব্যথা বা যন্ত্রণা হওয়া রিউমেটিক ফিভার বা বাতজ্বর জাতীয় অন্য রোগের লক্ষণ হতে পারে। ঠিক আছে,
অস্থিসন্ধির অসুখের প্রকারভেদ অনুসারে চিকিৎসার পার্থক্য হয়, মানে কোন জায়গায় ব্যথা আর কত ব্যথা সেটা অনুসারে ডাক্তাররা চিকিৎসার পার্থক্য করেন। দুইজন ব্যক্তি দুটি ভিন্ন প্রকারের অস্থিসন্ধির অসুখে আক্রান্ত হলেও তাদের লক্ষণ আপাতদৃষ্টিতে একই রকম হতে পারে। আমি আগেই বলেছি সব জায়গার ব্যথা কিন্তু একরকম হবে না। হ্যাঁ, ব্যথা কীরকম হচ্ছে সেটার উপরেই নির্ভর করবে তোমার অসুখের ট্রিটমেন্ট। হ্যাঁ, কীরকম ব্যথা, কতটুকু ব্যথা, কী কারণে এটা হয়েছে, ঠিক আছে, সেটার উপরে তোমার চিকিৎসা নির্ভর করবে। সেক্ষেত্রে দুইজনের ভিন্ন প্রকারের চিকিৎসা প্রয়োজন, আগেই বলেছি। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ ছাড়া বাতের চিকিৎসা করা উচিত নয়। অনেক সময় দেখবে অনেকে বাতের ঝাড়ফুঁক করে, তারপরে বাতের কি চেন পাওয়া যায় সেগুলো অনেক সময় গায়ে রাখে। আসলে তার উপকার আছে কিনা আমি জানি না, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো উচিত, ঠিক আছে। কারণ তুমি যদি এটা করতে চাও উপকারের চেয়ে তোমার অপকারটাই বেশি হবে। এবার আসি আমরা রিউমেটিক ফিভার বা গিটে বাতের লক্ষণ। প্রথমেই দেখো লক্ষণে কি হবে, যেহেতু এটা গিটে বাত, অস্থিসন্ধি বা গিটে প্রদাহ বা ব্যথা হবে। তারপরে অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যাবে, যে জায়গাটায় ব্যথা করে সেই জায়গাটা দেখবা যে একটু ফুলে গেছে, শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে অস্থিসন্ধি নাড়াতে তোমার কষ্ট হবে, অস্থিসন্ধিগুলো সহজেই নাড়ানো যাবে না। হাত বা পা একটু ব্যথা করছে, দেখবে যে ওটাকে ভাঁজ করতে বা নিতে কষ্ট হচ্ছে তোমার। হ্যাঁ, অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয়। আর হচ্ছে যে জায়গায় ব্যথা করে সেই গিটের মতো অংশটা শক্ত হয়ে ফুলে যায়, তুমি দেখবে যে গিট ফুলে যাচ্ছে। তাহলে এখানে লক্ষণে তুমি 4টায় সুন্দর করে 1, 2, 3, 4 দিয়ে লিখতে পারো। হ্যাঁ, এরপরে যাও প্রতিকার। গিটে বাতের প্রতিকার কি হলে কি করতে হবে দেখো। বয়স্কদের বেলায় এ রোগ পুরোপুরি সারানো যায় না, তবে নিচের ব্যবস্থাগুলো নিলে কিছুটা উপশম হয়। উপশম মানে কি, তোমার ব্যথা কিছুটা কমবে, তোমার ভালো লাগবে। 1 নম্বর পয়েন্টে তুমি দিতে পারো অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকা। এমনিই তো তোমার হাত পা ব্যথা, গিটে বাত, তখন যদি তুমি মানে হাড় ভাঙা পরিশ্রম করো, কঠোর হেভি কাজগুলো করো, তখন হচ্ছে তোমার এই ব্যথাটা আরও বেড়ে যাবে। এই জন্য হচ্ছে অত্যাধিক পরিশ্রম আর ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। তারপরে হচ্ছে যন্ত্রণাদায়ক গিটের উপর কুসুম গরম সেক নেওয়া। আবার খুব গরম সেক কিন্তু নেওয়া যাবে না, তাহলে আবার হিতে বিপরীত হবে। যন্ত্রণাদায়ক গিটের ওপর কুসুম গরম সেক নেওয়া। তারপরে 3 নম্বরে তুমি লিখতে পারো অস্থিসন্ধির নাড়াচাড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করা। তোমাকে তো একটু হাত পাগুলো নাড়তে হবে। হ্যাঁ, সেই জন্য হালকা ব্যায়াম করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথা উপশমকারী ঔষধ সেবন করতে হবে তোমার। হ্যাঁ, দেখো, কারণ ঔষধ তো তোমাকে খেতেই হবে, ও চিকিৎসা দিয়ে, সঠিক চিকিৎসা দিয়ে এ রোগের কষ্ট থেকে আংশিক পরিত্রাণ পাওয়া যায়, ঠিক আছে। আর হচ্ছে এখানে প্রতিকারের বেলায় হচ্ছে ডাল জাতীয় খাবার খাওয়া যাবে না, এটা একটু মনে রেখো। ডাল ও বীজ জাতীয় খাওয়া খেলে হচ্ছে এই ব্যথাটা আরও বেড়ে যায়। হ্যাঁ, এটা আগের বইতে ছিল, এখনকার বইতে দেখছি না, এই পয়েন্টটা দিয়ে দিও। ডাল ও বীজ জাতীয় খাদ্য পরিহার করা। দেখা যায় তুমি যদি ডাল খেলে বা বীজ জাতীয় খাদ্য খেলে, যেমন সিমের বিচি, কাঁঠালের বিচি, এগুলো আমরা অনেক সময় খাই, ভর্তা করে খাই, এমনিও খাই। এইসব ডাল ও বীজ জাতীয় খাদ্যগুলো আসলে পরিহার করতে হবে, ঠিক আছে। ওগুলো খেলে ব্যথা আরও বেড়ে যায়, ঠিক আছে। এরপরে যাও প্রতিরোধে তুমি কি করবে দেখো। প্রতিরোধে হচ্ছে চিকিৎসক নির্দেশিত পদ্ধতিতে নিয়মিত ব্যায়াম করা, ঠিক আছে। ডাক্তার যেভাবে বলবে সেভাবে তোমাকে ব্যায়াম করতে হবে। আর হচ্ছে সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা। এটা আমরা অস্টিওপোরোসিসেও দেখেছি যে সুষম ও আঁশযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের অস্থি সংক্রান্ত রোগ, অস্থির দিয়ে সংক্রমিত তোমার এই দুটোই রোগ, অস্টিওপোরোসিস এবং হচ্ছে রিউমেটিক আর্থ্রাইটিস বা গিটে বাত। এখন দেখো তোমাদের SW থাকবে। যেহেতু আমি লেকচারের শুরুতেই বলেছিলাম যে অস্টিওপোরোসিসের কারণ, লক্ষণ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট তোমাদের। অস্টিওপোরোসিসের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বর্ণনা করো, ঠিক আছে। এটা তোমার SW থাকবে অস্টিওপোরোসিসের সব, কারণ তোমার এই রোগটা অনেক ইম্পর্টেন্ট, অস্টিওপোরোসিসের পুরোটাই তুমি পড়বে। হ্যাঁ, এখন দেখো আমি এই অধ্যায়ের কয়েকটা MCQ নিয়ে আলোচনা করি, ঠিক আছে। প্রথমেই খেয়াল করো
মানবদেহ কয়টি অস্থির সমন্বয়ে গঠিত? ঠিক আছে, পূর্ণবয়স্ক মানবদেহ। কারণ শিশুদের থাকে 300টি, পরে যখন পূর্ণবয়স্ক হয়ে যায় তখন হার হয়ে যায় 206টি। তাহলে খেয়াল করো, মানবদেহ বা পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল কয়টি অস্থি দিয়ে গঠিত? 206টি। ঠিক আছে, তারপরে দেখো কঙ্কালতন্ত্রের কয়টি অংশ? অস্থি ও তরুণাস্থি দুটোই কঙ্কালতন্ত্রের অংশ। হ্যাঁ, এই দুটো নিয়েই কঙ্কালতন্ত্র গঠিত। এরপরে তুমি চলে যাও, দেখো আমি যদি বলি নখ, চুল, লোম কোন কঙ্কালের অন্তর্ভুক্ত? ঠিক আছে, তোমার নখ, চুল, লোম এগুলো আমরা বাহির থেকে দেখতে পাই, সুতরাং একে বলা হয় বহিঃকঙ্কাল। ক্লিয়ার? নখ, চুল, লোম তোমার বইতে 3টাই আছে, 3টা একটু দেখে রেখো। ঠিক আছে, তাহলে বহিঃকঙ্কালের অন্তর্গত কে? নখ, চুল, লোম। আর কঙ্কাল বলতে আমরা সাধারণত কোন কঙ্কালকেই বুঝি? অন্তকঙ্কালকেই বুঝি। ঠিক আছে, দেহের ভেতরে যে কঙ্কালটা থাকে সেটাই হচ্ছে অন্তকঙ্কাল। এই অন্তকঙ্কাল আবার কী কী দিয়ে তৈরি? অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত। এরপরে দেখো কঙ্কালের কাজ। 1 নাম্বার দেহ কাঠামো গঠন, 2 নাম্বার রক্ষণাবেক্ষণ ও ভার বহন, এবং 3 নাম্বার হচ্ছে নড়াচড়া ও চলাচল। তাহলে তোমার সঠিক উত্তর হবে 3টাই। ঠিক আছে, এরপরে আমি একটা প্রশ্ন করছি যে লোহিত রক্তকণিকা উৎপাদন হয় কোথা থেকে? অস্থিমজ্জা থেকে। ঠিক আছে, লোহিত রক্তকণিকা তৈরি হয়, লোহিত রক্তকণিকা উৎপাদন হয় অস্থিমজ্জা থেকে। অস্থি কোন কলার রূপান্তরিত রূপ? অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ। ঠিক আছে, যোজক কলার রূপান্তরিত রূপ, এটি দেহের সবচেয়ে দৃঢ় কলা। অস্থিতে কত ভাগ পানি? অস্থিতে 40 থেকে 50 ভাগ পানি। অস্থি মূলত কী কী দিয়ে তৈরি বা অস্থি মূলত গঠিত হয়? ঠিক আছে, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে তোমার সঠিক উত্তর হবে সবগুলোই। ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপরে সোডিয়াম, ফসফরাস এগুলো দিয়ে তোমার অস্থি গঠিত। আর অস্থিতে পানি হচ্ছে 40 থেকে 50। আর জীবিত অস্থিকোষে 40% হচ্ছে জৈব এবং 60% অজৈব যৌগ পদার্থ দিয়ে গঠিত। অস্থি বৃদ্ধির জন্য কী ধরনের খাদ্য প্রয়োজন? অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন। ঠিক আছে, অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োজন হয়। এরপরে দেখো ভিটামিন ডি এর ঘাটতি হলে কি হবে? সূর্যের আলো ত্বকে অবস্থিত কোলেস্টেরলের এমন রাসায়নিক পরিবর্তন ঘটায় যা যকৃৎ এবং বৃক্কে আরও কিছু ধারাবাহিক পরিবর্তনের পর ভিটামিন ডি সংশ্লেষণ করে। আমরা যদি সূর্যালোকে না যাই তাহলে কিন্তু আমাদের দেহে ভিটামিন ডি সংশ্লেষণের পরিমাণ কমে যাবে। এরপরে দেখো তরুণাস্থি ও যোজক কলার ভিন্ন রূপ, আর অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ। একটু খেয়াল করো। হ্যাঁ, অস্থি হচ্ছে যোজক কলার রূপান্তরিত রূপ, আর তরুণাস্থি হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ। তারপর তরুণাস্থির কোষগুলোতে কি দেখা যায় বা ম্যাট্রিক্সে কি থাকে? কন্ড্রিন। ঠিক আছে, তরুণাস্থির ম্যাট্রিক্সে থাকে কন্ড্রিন। হ্যাঁ, তারপরে হচ্ছে অস্টিওব্লাস্ট কি? অস্থিকোষকে বলা হয় অস্টিওব্লাস্ট। ঠিক আছে, বা অস্থিকোষের অপর নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। তারপরে কানের পিনায় কি দেখা যায়? আমাদের কানের আমরা যেটাকে কান বলি এটা আসলে কানের পিনা। হ্যাঁ, এই পিনাতে কি থাকে? তরুণাস্থি থাকে। তাহলে তরুণাস্থিতে আবার কি থাকে? কন্ড্রিন। তাহলে কানের পিনায় কি দেখা যায়? কন্ড্রিন। হ্যাঁ, এরপরে চলে যাও অস্থিসন্ধি কাকে বলে? 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। ঠিক আছে, জটিল অস্থিসন্ধি কি? যখন 2-এর অধিক অস্থি এসে মিলিত হয় তখন তাকে বলে জটিল অস্থিসন্ধি। আচ্ছা, এরপরে দেখো নিশ্চল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? নিশ্চল অস্থিসন্ধি তুমি দেখতে পাবে করটিকায়। ঈষৎ সচল অস্থিসন্ধি হচ্ছে মেরুদণ্ডের অস্থিসন্ধি। পূর্ণ সচল অস্থিসন্ধি হচ্ছে পূর্ণ সচলের বল কঠোর তুমি দেখতে পাবে তোমার কাঁধ এবং উরু সন্ধিতে। এবং কবজা সন্ধি হচ্ছে তোমার আঙ্গুলের সন্ধি। তারপরে হচ্ছে জানু, কনুই, এগুলো হচ্ছে তোমার কবজা সন্ধি। ঠিক আছে, এরপরে কি দেখা যায় দেখো, এরপরে আমি তোমাদের এখান থেকে বলবো যে পেশিতে কোন
সঞ্চিত থাকে, বা পেশিতে কি সঞ্চিত থাকে? পেশিতে সঞ্চিত থাকে গ্লাইকোজেন, ঠিক আছে, কারণ আমরা জানি প্রাণীকোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। টেন্ডন কি? মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ের সাথে সংযুক্ত থাকে, এই সংযুক্ত প্রান্তকে টেন্ডন বলে, ঠিক আছে। পাতলা কাপড়ের মতো দৃঢ় অথচ কোমল, এটাকে কি? লিগামেন্ট বলে, ঠিক আছে। এরপরে দেখো, অস্টিওপোরোসিস কোন উপাদানের অভাবজনিত রোগ? ক্যালসিয়াম, ঠিক আছে। আর হচ্ছে 50 নারী ও পুরুষদের দৈনিক কত মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত? 1200 মিলিগ্রাম। 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। বাতজ্বরে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? হৃৎপিণ্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে গিটে বাতের রোগীদের প্রতিকারে কি করা উচিত? বা প্রতিকার: অত্যাধিক পরিশ্রম, ভারী কাজ থেকে বিরত থাকা, যন্ত্রণাদায়ক গিটের ওপর সেঁক নেওয়া এবং অস্থিসন্ধির নড়াচড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করা, বা ডাল ও বীজ জাতীয় খাদ্য পরিহার করা। তাহলে তোমার সঠিক উত্তর হবে সবগুলোই। এই ছিল তোমাদের সাথে আমার অধ্যায় 9-এর 3য় লেকচার, এবং এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট MCQগুলো আমি বললাম। আর ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এখান থেকে পড়বে: সাইনোভিয়াল অস্থিসন্ধি, পেশির কাজ, চলন কাকে বলে, অস্থি ও তরুণাস্থি কী, অস্টিওপোরোসিসের সব পড়বে, এবং গিটে বাতের লক্ষণ পড়তে পারো। তারপরে হচ্ছে মানুষের চলনে অস্থি ও পেশির ভূমিকা, এটা পড়বে 4 নম্বর কোশ্চেনের জন্য। টেন্ডন ও লিগামেন্ট কী, এটা পড়বে 2-এর জন্য। টেন্ডন ও লিগামেন্ট কী, এটা 2-এর জন্য ইম্পর্টেন্ট। অস্থি ও তরুণাস্থি কী, এটা 2-এর জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কঙ্কালের কাজ, এটাও 2-এর জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী লেকচারে আমি এই অধ্যায় থেকে ক্রিয়েটিভ কোশ্চেন দিব। আল্লাহ হাফেজ।